বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজও তিতুমিরের শিক্ষার্থীদের অবরোধ, যানবাহন আটকে ব্যাপক জনভোগান্তি। সমালোচনা করলে সংশোধন হবে সরকার, মন্তব্য রিজভির। জনগণের বিরুদ্ধে পুলিশের গুলি নিষিদ্ধের আহ্বান। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যোগ দিয়েছেন 22 জেলার মুসল্লি, নিরাপত্তা জোরদার। সারা দেশে বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা বুদ্ধিতে পূর্ণ জীবনের প্রত্যাশা শিক্ষার্থীদের। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আজ আবারও সড়ক অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টা 20 দিকে এই অবরোধ শুরু হয়। ফলে মহাখালী গুলশান সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সড়কের দুই পাশেই বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 5ম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে আটকে পড়েছে অনেক যানবাহন। বাধ্য হয়ে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মোট 10 জন শিক্ষার্থী অনশন করছেন। এর মধ্যে 6 জন আমরণ অনশন করছেন, বাকি 4 জন গণ অনশন করছেন। তাদের মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে রোববার বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা হবে এবং এর মাধ্যমেই সরকারের সংশোধন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, সমালোচনা করলে অনেক উপদেষ্টারা রুষ্ট হন, কিন্তু গণতন্ত্রে বিভিন্ন দল সরকারের সমালোচনা করবেই। এর মধ্যে দিয়েই সরকার সংশোধন হবে। সমালোচনা নিতে না পারলে তাদেরকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেন তিনি। রিজভী বলেন, দেশের রাজনৈতিক আন্দোলন বা বিক্ষোভ যাই হোক না কেন, সেটি দমনে পুলিশের গুলি করার পথ চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশে কোনো বর্বর আইন বা শাসন প্রতিষ্ঠা করা যাবে না জানিয়ে তিনি বলেন, এমনভাবে রাষ্ট্রের সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে নানা চক্রান্ত ও নেতাকর্মীদের উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন তিনি। গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তার সংশোধন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। সোমবার রাত 2টার দিকে যমুনার প্রধান ফটক থেকে সরে যান তারা। জুলাই আন্দোলনের আহতদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আন্দোলনের আহ্বায়ক। রোববার সন্ধ্যার পর উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ মোট 7 দফা দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনের আহতরা। পরে রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। আমরা ন্যাশনাল আইডেন্টিটি চাই। সেকেন্ডলি আমাদের মানে দায়মুক্তি অধ্যাদেশ যেটা বলা হয়, কোনো সরকার এসে যেন আমাদেরকে কোনো ধরনের আইনি জটিলতা ফেলতে না পারে, সেটার জন্য দায়মুক্তি অধ্যাদেশ করতে হবে। কাউকে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে কাউকে দেওয়া হচ্ছে না। এখানে যদি পরিপূর্ণ বা প্রপার ট্রিটমেন্টটাই হতো তাহলে তো আজ এই 6 মাস হলো হসপিটালে বেডে থাকতে হয় না। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর আমলারা জুলাই বিপ্লবের আহতদের সুচিকিৎসায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নম্বরটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। দীর্ঘ 2 ঘন্টা আলোচনার পর হাসনাত আব্দুল্লাহ জানান, আহতদের সব দাবি পূরণ করা হবে। এরপর হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে রাত 2টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে যান জুলাই আন্দোলনের আহতরা।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার নতুন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। এর মধ্যে বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্পী ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক্তার দীপুমণি, আতিকুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 9 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মুক্তিযুদ্ধের কি চেতনা ছিল যে আপনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন? মুক্তিযুদ্ধের কি চেতনা এই ছিল যে আপনি রাজপথে ছাত্রদেরকে গুলি করে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, তাদের বৈষম্য, তাদের কোটা অধিকারের জন্য, তাদেরকে আপনি কোটা বিরোধী অধিকারের জন্য তাদেরকে আপনি গুলি করে হত্যা করবেন? এই মামলায় 5 দিনের রিমান্ডের আবেদন করেন। আমরা জুনায়েদ আহমেদ পলকের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুরাই নিজাম আয়োজিত এই পর্বে যোগ দিয়েছেন ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দিন আর আমলের শিক্ষা নিতে মুসল্লিদের ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। ইতিমধ্যে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি। সোমবার ফজরের নামাজের পরেই শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। আগামী 1 বছর মুসল্লিরা কিভাবে ইসলাম প্রচার করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। ইজতেমার ময়দানে আসার মূল মাকসাদ হচ্ছে যে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আল্লাহ ভীরু হয়। আমরা আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তবলিগ জামাতের বিভক্তির জেরে এবছর 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে সাধারণ মুসল্লিরা বলছেন তবলিগ জামাতে ভেদাভেদ চান না তারা। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিচ্ছিন্নতাটাকে কাটিয়ে যেন আমরা আবার একত্রিত হয়ে একত্রভাবে যেন আমরা ইজতেমা করতে পারি। সবাই একত্রিত হয়ে গোটা বিশ্বের বুকে যেন আমরা নজির স্থাপন করতে পারি, আমরা এভাবে দেখতে চাই। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আয়োজক কমিটি বলছে শিগগিরই ইজতেমা ময়দান ছাড়িয়ে যাবে মুসল্লিদের ভিড়। প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে এবং আপনি জেনে থাকবেন যে গতবারের মতো এবারও আমাদের প্রায় 160 একর যে টঙ্গী ময়দান, পুরা ময়দান এখন সাথীর দ্বারা কানায় কানা ভর্তি। এদিকে ইজতেমার নিরাপত্তার দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। রোববারের আখেরি মোনাজাতে একটি ড্রোন মাটিতে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ময়দানের 2 কিলোমিটার এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। জনগণ নিরাপত্তা, মুসল্লিদের নিরাপত্তার জন্য আমরা ড্রোনকে বিধিবদ্ধ করেছি। আমরা অন্য কোনো পুলিশের অনুমতি ছাড়া কোনো ড্রোন যেন এখানে না ওড়ে, তার জন্য আমি জনগণের পক্ষে এটিকে নিষিদ্ধ করেছি। ইজতেমার দ্বিতীয় পর্বেও কয়েক হাজার বিদেশি মুসল্লি যোগ দিয়েছেন, জানিয়েছেন আয়োজকেরা। শুরু হলো শুরাই নিজামের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরাই নিজামের 2টি পর্বই। এখানে যে লাখ লাখ মুসল্লির সমাগম হয়েছে, তাদের প্রত্যেকের প্রত্যাশা দিনের শিক্ষা নিয়ে কাজে লাগাবেন বাস্তব জীবনে। ইজতেমা ময়দানের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ইজতেমায় এখন কি চলছে আর সারাদিন ব্যাপী কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? দেখুন, কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়েছে। জোহরের নামাজের পরে আমবয়ান হচ্ছে। আমবয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আপনাকে একটু আমবয়ান বিষয়টি একটু জানিয়ে রাখি যে আমবয়ান বলতে হচ্ছে এই যে বয়ানগুলো, মূল যে মঞ্চ, বয়ান মঞ্চ থেকে যে বয়ানগুলো আসলে করা হয়, এর প্রত্যেকটি বয়ানকেই আসলে আমবয়ান বলা হয় এবং আমবয়ানটি আসলে এখন হচ্ছে। এবং একই সাথে যেহেতু পাকিস্তানের আলেম তিনি বয়ান করছেন, এ কারণে তার এই যে বয়ান, এই বয়ান আবার বাংলায় অনুবাদ করে দিচ্ছেন এবং বাংলায় নুরুর রহমান তিনি
এটি অনুবাদ করে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে টঙ্গীর তুরাগ তীরে খিত্তায় খিত্তায় যেসব মুসল্লিরা অবস্থান নিয়ে আছেন সেসব মুসল্লিরা পাকিস্তানের আলেম মাওলানা জিয়াউল হক তার বয়ান শুনছেন এবং তিনি মূলত দিক নির্দেশনা যে বক্তব্য সেই বক্তব্য রাখছেন এবং মুসল্লিদেরকে কি করতে হবে, কিভাবে ঈমান আমলগুলো সঠিকভাবে পালন করতে হবে সেই ব্যাপারে এই মুসল্লিদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন। এবং একই সাথে তবলিগের যে উদ্দেশ্য এবং যে কারণে তবলিগের শুরু হয়েছিল সেই বিষয়গুলো মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে ইজতেমা ময়দান থেকে যাবার পরে মুসল্লিরা কি করবেন, কি করতে পারবেন না, কিভাবে তারা পথ চলবেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা আজকে দ্বিতীয় পর্বে আছি। দ্বিতীয় পর্বটিও শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারী যারা আছেন তারা করছেন। গতকাল আখেরি মোনাজাতের পরে সন্ধ্যার পর থেকে দ্বিতীয় পর্বের জন্য ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা আসতে শুরু করেন। আজকেও এখনো আসছেন। আজকে দিনভর মুসল্লিরা এসে তারা তাদের যে নির্ধারিত যে খিত্তাগুলো আছে সেই খিত্তাগুলোতে এসে তারা অবস্থান করবেন বলে কিন্তু আয়োজক কমিটি আমাদেরকে বলছেন এবং আয়োজক কমিটি একই সাথে বলছেন যে এই 22 জেলার যেসব মুসল্লিরা আসবেন সেই সংখ্যাও টঙ্গীর যে তুরাগ তীরের যে ইজতেমা ময়দান সেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং বুধবার আখেরি মোনাজাত পরিচালনা করা হবে এবং আখেরি মোনাজাতে ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কেও মানুষ অবস্থান নেবেন এমনটাই আয়োজকরা আশা করছেন এবং তারা বলছেন যে এবারের যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বে প্রায় 20 লাখ মানুষ বা 20 লাখ মুসল্লি অংশগ্রহণ করবে বলে আয়োজক কমিটির ধারণা। এই মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আজকেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘটনাস্থল ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তায় এই পর্বেও প্রায় 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই আছে 7,000 সদস্য, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলিয়ে এটি প্রায় 10,000 সংখ্যা। সিসি ক্যামেরা রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। সার্বক্ষণিক আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়গুলোকে মনিটরিং করা হচ্ছে এবং একই সাথে আমরা দেখেছি যে তুরাগ যে নদটি রয়েছে সেই তুরাগ নদ দিয়ে নৌ পুলিশ তারা স্পিড বোটে করে টহল দিচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এরই মধ্যে গতকাল আখেরি মোনাজাতে একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে। সে বিষয়টিও আপনাকে একটু বলে রাখি যে গতকাল আখেরি মোনাজাত যখন চলছিল তখন 9:30 দিকে একটি ড্রোন মাটিতে পড়ে যায়। সে সময় আতঙ্কে হুড়োহুড়িতে মুসল্লিদের 41 জন আহত হন। এর পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ড্রোন ওড়ানো ব্যাপারে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে ড্রোনের সংখ্যা এবং ড্রোন ওড়াতে হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুমতি লাগবে। অনুমতি সাপেক্ষে সেই ড্রোনগুলো আসলে ওড়ানো সম্ভব হবে। তো সব মিলিয়ে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে টঙ্গীর তুরাগ তীরে এই মুহূর্তে মুসল্লিদের লাখ লাখ মুসল্লির সমাগম হয়েছে। জোহরের নামাজের পরে একদিকে যেমন বয়ান চলছে, অন্যদিকে মুসল্লিরা তাদের দুপুরের যে খাবার সেই খাবারও গ্রহণ করছেন এবং এই মুসল্লিরা বলছেন যে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টির কথাই জানিয়েছেন। অন্যান্য বছর যে ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি পানির সংকট বা অন্যান্য সংকট, সেই ধরনের সংকট খুব একটা এবছর নেই বা গুরুতর কোনো অভিযোগ আমরা মুসল্লিদের কাছ থেকে পাইনি। তো ইজতেমার ময়দান থেকে আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় 6টি ফ্লাইট সঠিক সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় 3টি ফ্লাইট, আর 3টি অবতরণ করে সিলেট বিমানবন্দরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত এই অবস্থা চলে। তিনি জানান, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়। সিলেটে পাঠানো হয় 3টিকে। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্সের বেশ কয়েকটি রুটের ফ্লাইট। তবে সকাল 10টার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। একসাথে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে জট দেখা যায়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা 5ম দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা। মহাখালী গুলশান সড়ক অবরোধ করায় বেড়েছে চরম জনভোগান্তি। এ নিয়ে আরো জানাতে রাজধানী মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এরকম ব্যস্ততম একটা সড়ক অবরোধ করে রেখেছেন, জনভোগান্তি কেমন হচ্ছে, যানজট চলাচলে কি প্রভাব পড়ছে? মহাখালী
মহাখালীর এদিক থেকে। তো এখন কিন্তু দুপাশ দিয়ে আসলে বাঁশ দিয়ে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আটকে দিয়েছেন, যার ফলে কিন্তু এই রাস্তাটিতে যে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে ছোট যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু ভেতর দিয়ে চলাচলের চেষ্টা করছে। আর তিতুমির কলেজের এখন সামনের যে চিত্র সেটির কথা যদি বলতে হয়, আপনারা দেখছেন যে প্রায় 20 থেকে 30 জনের মতো শিক্ষার্থী কিন্তু এই কলেজটির যে গেট সেটির সামনে অবস্থান করছেন এবং তারা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন। তারা এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি করছেন এবং আমরা কিন্তু এর সামনে 3 জনকে দেখতে পাচ্ছি যারা অনশন করছেন। তো সব মিলে এই যে আন্দোলনের শিক্ষার্থীরা যারা বলে যাচ্ছেন এই কলেজটিকে আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে, এটি কিন্তু এর আগেও আমরা দেখেছি নভেম্বরেও কিন্তু তারা একটি দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এবং সেই সময় তারা ছিলেন মহাখালীতে। সে সময় কিন্তু আপনি জানেন যে সেখানে ট্রেনে কিন্তু ঢিল ছোড়া হয়, সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছিল। এরপর কিন্তু সেই আন্দোলনটা আসলে অনেকটা দমে যায় ধীরে ধীরে এবং এটি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়। এখন যেটি হচ্ছে যে আবারও যে এই যে এমন একটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সেটি অবরোধ করে রাখা হয়েছে, যার ফলে কিন্তু জনমনের যে ভোগান্তি চরম আকারই আসলে ধারণ করছে বলা চলে। এবং সব মিলে এখানে যারা রয়েছেন বিশেষ করে অফিসগামী তাদের কিন্তু প্রতিদিনই এই জায়গাটিতে এখানে যাতায়াত করতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, তাদের অনেকটাই পথ কিন্তু ঘুরে যেতে হচ্ছে। তো জনদুর্ভোগের জায়গা থেকে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু খুব ত্যক্ত বিরক্ত এই ধরনের আন্দোলনের উপর। এবং শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যেটি যে তারা কিন্তু এই যে সেটিকে আসলে বিশ্ববিদ্যালয় যতক্ষণ না পর্যন্ত আসলে সেটি সরকার মেনে নিবে, সরকার যতক্ষণ পর্যন্ত না মেনে নিবে এটিকে বিশ্ববিদ্যালয় হবে ততক্ষণ তারা অনশন করে যাবেন এবং এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে গতকাল আপনি দেখেছেন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু জানিয়ে দিয়েছেন এই কলেজটিকে আসলে বিশেষভাবে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি হুইল চেয়ারে বেশ কয়েকজন অনশন করছেন, তো কয়জন আজকে অনশন করছেন এবং তাদের কি অবস্থা এখন শারীরিক? আমরা দেখেছি, আমি সেই সংখ্যাটি একটু আগে বলেছি 20 থেকে 30 জন আন্দোলন করছেন এবং আমরা আগে জেনেছিলাম যে 10 জন অনশন করছেন আন্দোলনের পাশাপাশি। এই 10 জনের মধ্যে হচ্ছে 6 জন আমরণ অনশন এবং 4 জন গণ অনশন করছেন। এবং কিন্তু এখানে যে আন্দোলনের যে চিত্র সেখানে আমরা দেখছি 3 জনকে অনশনরত অবস্থায় এবং এই রাস্তাটির দুপাশে কিন্তু আসলে বাস দিয়ে আটকে রাখা হয়েছে, যার ফলে কিন্তু কোনো যানবাহন এবং গণপরিবহন আসলে চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে ভিতরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে যাত্রীদেরকে ব্যবহার করতে হচ্ছে। স্বাভাবিকভাবে সড়কটি বন্ধ থাকে, চরম জনভোগান্তি হচ্ছে। ইকরাম জানাচ্ছিলেন তিতুমির কলেজের সামনে থেকে। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনার উপর জাতীয় নির্বাচন নির্ভর করছে। সে অনুযায়ী ডিসেম্বর বা আগামী বছরের জুনে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী নির্বাচন আঞ্চলিক অফিসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ খরার পর ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে জনগণ। এই নির্বাচনই কমিশনের স্বচ্ছতা প্রমাণের সময়। কমিশনার সানাউল্লাহ আরও জানান, আইন সবার জন্য সমান। গত নির্বাচনে কেউ কারচুপি করে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় প্রকৃত নাগরিকরা যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সবাইকে সতর্ক থাকারও তাগিদ দেন তিনি। যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পরে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ আলোকিত জীবন ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা। সরস্বতী পূজার মণ্ডপের সংখ্যার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আয়োজন দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সবচেয়ে বড়। এবার হলের মাঠে মোট ৭৪টি মণ্ডপ সাজানো হয়েছে। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা থিম অবলম্বনে ফুটিয়ে তোলা হয় মণ্ডপের সৌন্দর্য। সরস্বতী পূজা
সোমবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দেবী বীণাপানির পূজার আনুষ্ঠানিকতা। প্রতিটি মণ্ডপে ভিড় করেন রাজধানীর বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। বিদ্যাদেবীর প্রতি নিবেদন করেন অঞ্জলি, তুলে ধরেন নিজেদের মনোবাসনা। দেবী দর্শন ও ভক্তি নিবেদন শেষে নিজেদের প্রত্যাশা ও ভাবনা তুলে ধরেন নানা বয়সী শিক্ষার্থীরা। সরস্বতী পূজার আয়োজনটা অন্যরকম। সব পূজা যেরকম হয়তো বাসায় মন্দির হয়, সরস্বতী পূজা যেন সব স্কুল বিশ্ববিদ্যালয় এইসব জায়গায় হয়। দেবীর কাছে আমি একটাই চেয়েছিলাম যাতে আমি পড়াশোনায় ভালো কিছু করতে পারি, ভালো জ্ঞান অর্জন করতে পারি। পরীক্ষা যেন ভালো হয় সবগুলো, আর মানুষের মতো যেন মানুষের গড়ে উঠতে পারি। অভিভাবকরাও সন্তানের মেধাদীপ্ত জীবন কামনা করে দেবী সরস্বতীর পূজার তাৎপর্য তুলে ধরেন। বিদ্যা যেন পুঁথিগত না হয়, বিদ্যা যেন আলোকিত হয় এবং মানুষের সেবার জন্য হয়। ছেলে মেয়েকে যাতে মানুষ করতে পারি, ওরা যাতে পড়াশোনা করে মানুষ হয়। দেবীর কাছে একটাই নিবেদন ছিল, সেটা হচ্ছে ছেলে যেন জ্ঞান বুদ্ধি সবকিছু থেকে সমৃদ্ধ হয়। বন্দরনগরী চট্টগ্রামেও সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয়। এছাড়া খুলনা, বরিশাল, খাগড়াছড়ি, ঝালকাঠি, মাদারীপুর সহ প্রতিটি জেলা ও উপজেলাতেও উদযাপিত হয় সরস্বতী পূজা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরস্বতী পূজা নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে কতটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে? সবগুলো মণ্ডপে কি উদযাপিত হচ্ছে কিনা এই পুজো? দেখুন, সিলেটেও কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে বিদ্যাদেবীর সরস্বতী পূজা কিন্তু উদযাপিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে, এবং এখানে সকালেই কিন্তু বিদ্যাদেবীর পূজা শুরু হয়েছে। যারা এখানে পূজা করছেন বিদ্যার্থীরা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন সকাল 10:30টার দিকে কিন্তু এখানে তারা দেবীর পায়ে কিন্তু তারা পুষ্পাঞ্জলি প্রদান করেন, এবং পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারা সেরেছেন। সেক্ষেত্রে আসলে বেলপাতা, ফুল এবং আনুষাঙ্গিক যে আসলে সামগ্রী প্রয়োজন সেগুলো দিয়েই কিন্তু পূজার যে আয়োজনটি সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। এবং এখন কিন্তু আসলে এখানে যারা ভক্ত অনুরাগী যারা রয়েছেন, বিভিন্ন সিলেটের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, তারা এসে কিন্তু দেবীকে প্রণাম করছেন, এবং এখানে কিন্তু তাদের প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। সেই প্রসাদ কিন্তু অনেকে গ্রহণ করছেন। এবং আমরা কথা বলেছিলাম যারা এখানে পূজা করছেন, অর্থাৎ এখানে কিন্তু এমসি কলেজে 16টি ডিপার্টমেন্টের যারা সনাতন শিক্ষার্থী রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে পূজা অর্চনা করেছেন। এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এবার অনেকটাই আনন্দঘন পরিবেশে তারা এই পূজা কিন্তু উদযাপন করতে পারছেন। এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও যাতে পূজাটি নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে উদযাপিত হয়, সেই কারণে সব ধরনের সহযোগিতাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে পুরো দেশেই কিন্তু এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বিরাজ করছে, শিক্ষার পরিবেশটা অনেকটাই কিন্তু আসলে নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে তারা বিদ্যাদেবীর কাছে এই প্রার্থনা জানাচ্ছেন যাতে করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই সুষ্ঠু পরিবেশ যাতে আসে, এবং তারা সেই জ্ঞান যেন অর্জন করতে পারেন, এবং সেই জ্ঞান অর্জন করে দেশের কাজে যেন তারা নিয়োজিত করতে পারে নিজেদেরকে। এটি ছিল তাদের মূলত দেবীর কাছে প্রার্থনা। সিলেট থেকে সরস্বতী পূজা উদযাপন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরস্বতী পূজা উদযাপনের বিষয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় 11 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবু বকর সিদ্দিক আদেশ দেন। গ্রেপ্তার 11 জনই আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 26শে জানুয়ারি তাদেরকে গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোমবার তাদেরকে পুলিশের উপর হামলা ও আদালত পাড়ায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় 25শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তার জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চলতি বছর বাংলাদেশে আগের বছরের তুলনায় বেশি খাদ্যশস্য আমদানি করতে হবে। এ সময় মোট 83 লাখ টন খাদ্যশস্য আমদানি করার প্রয়োজন হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশিত প্রতিবেদনে এসব পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক খাদ্য কৃষি সংস্থা FAO। প্রতিবেদনে বলা হয় 2024 সালে বাংলাদেশে ধান উৎপাদন আগের বছরের তুলনায় কম হয়েছে। উৎপাদন কম হওয়ার পেছনে বারবার বন্যা এবং জুলাইয়ের শেষে ঘূর্ণিঝড় রেমালকে দায়ী করা হয়েছে।
এসব কিছুর প্রভাবেই 2025 সালে বেশি খাদ্যশস্য আমদানির দরকার হবে। FAO বলছে চলতি বছর 4,50,000 টন চাল আমদানি করতে হবে, আর গমের আমদানি গড়ে 61 লাখ টনের হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।